হ্যালো, আপনি কি মেহের? মেহের চোখ তুলে তাকালো সেদিকে, তারপর বলল। আসসালামু আলাইকুম। জি, আমি মেহের। মেহরাব কয়েক সেকেন্ড চুপ থাকার পর আস্তে করে বলল। ওয়ালাইকুম আসসালাম। 40 মিনিট লেট। মেহরাব হাসলো, এমনভাবে হাসলো যে তার দাঁত কপাটি দেখা গেল। হাসতে হাসতে বলল। আরও লেট হতো, কোনো রকমে ছুটে এসেছি। কি আর করব বলুন, ফ্রেন্ডের সাথে আড্ডা দিতে দিতে আপনার সাথে মিটিংয়ের কথা ভুলেই গিয়েছিলাম। মনে পড়তেই ছুটে এলাম। তা কি খাবেন বলুন? মেহরাবের কথা শুনে মেহেরের বেশ রাগ হলো মনে মনে। হয়তো লোকটার আক্কেল জ্ঞান স্বভাবত একেবারেই নেই, নয়তো ইচ্ছে করে এমন করছে। বিয়ের সাবজেক্টটা বেশ সিরিয়াস ম্যাটার, পাত্রপাত্রীর সাক্ষাতের মতো বেশ জরুরি একটা বিষয়কে এই লোকটা এত হালকাভাবে কীভাবে নিয়েছে। তার তো আগে থেকেই প্রস্তুত থাকার কথা। আরও কত রকম প্রশ্ন মেহরের মাথায় খেলে বেড়াচ্ছে, যে কারণে মেহরাবের বলা শেষ প্রশ্ন তার খেয়ালই নেই। তাকিয়ে রইল টেবিলের মধ্যে রাখা ফুলদানির ফুলের দিকে। মেহরাবও যেন পাত্তা দিল না, নিজের মতো করেই সব খাবার অর্ডার করলো। কিছুক্ষণের মধ্যেই খাবার চলে এলো। মাঝখানে চলে যাওয়ার সময়টুকু দুজন দুজনের সাথে খুব স্বল্প কথা বলেছে। খাবার অর্ডার দিয়েই মেহরাব ফোন বের করে টেপাটেপি শুরু করে, যেন তার সামনে কেউই উপস্থিতি নেই। মেহরাবের সব কিছুই যেন মেহেরের বিরক্তি লাগছে। লোকটার দর্শনকে শূন্য মান দেওয়া যায় না, কিন্তু তার ব্যবহারকে অনায়াসেই শূন্যের কোঠায় দাঁড় করানোর মতো মান দেওয়া যায়। মেহের খাবার আসার পূর্বে একটা প্রশ্ন শুরু করেছে। বিয়ে নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? মেহরাব গা ছাড়া ভাব নিয়ে বলছিল। পরিকল্পনা আর কি হবে, জাস্ট বাপের টাকা খরচ করে বিয়ে করব, বাচ্চা কাচ্চা হবে ইত্যাদি, এই তো, এতটুকুই। মেহরাবের এই কথা শুনে মেহরার কোনো প্রশ্ন করেনি, যা বোঝার বুঝে গিয়েছে ও। এমন খাপছাড়া ব্যক্তির সাথে ভবিষ্যৎ অন্ধকার। আজকে বাসায় ফিরে এর ব্যবস্থা করতেই হবে, নয়তো নিজেকে সাগরে স্বইচ্ছে ভাসিয়ে দেওয়ার মতো অবস্থা হবে। খাবার পরিবেশন করে দিয়ে গেল ওয়েটার। মেহের লক্ষ্য করলো এখানে যা খাবার দেওয়া হয়েছে সেগুলো তার পছন্দ হচ্ছে না। খাবারগুলো দেখে মনে হচ্ছে বেশ ঝাল হবে, এই খাবার খেলে পেটের সমস্যা হবে নিশ্চিত। মেহের ওয়েটারকে আবারও ডাক দিল, স্যুপ অর্ডার করলো। মেহেরাব খাওয়া শুরু করে দিয়েছে ইতিমধ্যেই। খাবার খেতে খেতে মেহেরকে বলল। সে কি, আপনি এগুলো খাবেন না? খাবার কিন্তু বেশ সুস্বাদু। সুস্বাদু হতে পারে, তবে আমার জন্য নয়। ঝাল আমার অপছন্দের জিনিস। ও সরি, এখন তাহলে শুধু স্যুপটাই খেতে হবে আপনার? আচ্ছা, আপনি এরকম আদিকালের মেয়েদের মতো কেন? আদিকালের মেয়ে বলতে আপনি কি বোঝাতে চাইছেন? মেহরাব গ্লাস থেকে এক ঢোক পানি পান করার পর বলল। এই যে লম্বা লম্বা জামা পরেছেন, তার উপর পুরো মাথা পেঁচিয়ে রেখেছেন কাপড়ে, হিজাব না কি জানি বলে এটাকে, আপনার কি অস্বস্তি হয় না এতে? এতে অস্বস্তি হবার কি আছে? একটা শৃঙ্খল পোশাককে আপনার আদিকালের পোশাক কেন মনে হচ্ছে? মেহরাব মুখের খাবারটুকু শেষ করে সামনের দিকে হালকা ঝুঁকে বলল। মেয়েদের কত সুন্দর সুন্দর ড্রেস আছে, খোলা চুল বা ডিজাইন করে বাঁধা চুল দেখতে সুন্দর, সাথে সাজগোজ। মেয়েদের তো এমনিতেই সুন্দর দেখায়, তার সৌন্দর্য কি দেখাবে না নাকি? এইভাবে প্যাকেট হয়ে থাকলে সৌন্দর্য প্রকাশ পায় নাকি? স্যুপ চলে আসছে। মেহের আর কথা বাড়ালো না। মেহরাব ভাবলো মেয়েটাকে যথাযথ হেনস্থা করতে পেরেছে ও। বাবার পছন্দের এমন একটা মেয়েকে সে কিছুতে বিয়ে করবে না। তার উপর মেয়ে তার থেকে বয়সে গুনে গুনে 1.5 বছরের বড়। এদিকে মেহের ভাবছে গাদার সাথে তর্কে জড়িয়ে কোনো লাভ নেই। চুপচাপ নিজের খাওয়াতে মনোযোগী হলো। খাওয়া শেষ করে ডাকলো ওয়েটারকে। শুধু স্যুপের মূল্য দিয়ে উঠে দাঁড়ালো। এখানে মেহরাবকে এক প্রকার অপমানই করা হয়ে গেল। মেহরাব বিষয়টা বুঝতে পারল। পরিস্থিতি ভিন্ন করার লক্ষ্যে মেহরাব হেসে বলল। আরে বিল আপনি দিতে গেলেন কেন? ওটা তো আমিই দিয়ে দিতাম। মেহের তার হ্যান্ডব্যাগটা হাতে নিয়ে বলল। আমার খাবারের বিল আমি পরিশোধ করতে পারি, অতটুকু সামর্থ্য আমার আছে। আমি সামর্থ্য নিয়ে কিছু বলিনি, বেশিরভাগ সময় মেয়েদের খাবার বিল তো ছেলেরাই দেয়। কে কার বিল দেয় তা নিয়ে আমার মাথা ব্যথা নেই। আপনার সাথে সাক্ষাৎ করা জরুরি ছিল, তাই সাক্ষাৎ করতে এসেছি। এর থেকে বেশি এক্সপেকটেশন নেই। এবার যা বোঝার বাসায় পৌঁছে বুঝবো। আর হ্যাঁ মিস্টার মেহরাব, আপনার যে ইসলামিক জ্ঞান শূন্যের কোটায় তা স্পষ্ট, তাই মেয়েদের বাহিরের খোলামেলা দেখতে পছন্দ করেন। আসছি এখন। এই বলে মেহের বের হয়ে গেল রেস্টুরেন্ট থেকে। মেহরাব তাকালো না সেদিকে, নিজের মতো করে খাবার খেতে লাগলো যেন এখানে কিছুই ঘটেনি। দুজন উল্টো স্বভাব ও মানসিকতার মানুষের মধ্যে কি আসলে বিয়ে সম্ভব?
মেহেরকে না জানিয়েই পাত্র ঠিক করে রেখেছেন মেহেরের বাবা মাহফুজ সাহেব। বন্ধুর ছেলে বলে বিনা বাক্যে নিজের জ্যেষ্ঠ কন্যার সহিত বিয়ে দিতে রাজি হয়ে গেলেন। যদিও মেহরাব মেহেরের থেকে প্রায় 1.5 বছরের ছোট, কিন্তু মেহের চায় নিজের ভবিষ্যৎ স্বামী সম্পর্কে বিয়ের আগেই অবগত হতে। হিসেবে না মিললে এই বিয়েতে সে কোনোভাবেই মত দিবে না। দেখা করার ব্যবস্থা মাহফুজ সাহেব নিজেই করে রেখেছিলেন। মেহের রেস্টুরেন্টের গেটেই আসতেই ঝুম করে বৃষ্টি পড়া শুরু হয়ে গেল। মহা মুশকিলের সাথে ছাতাও নেই। যে ট্যাক্সি রেন্ট করেছে সেটা আসতে কম হলেও 15-20 মিনিটের মতো লাগবে। অপেক্ষা করা ছাড়া উপায় কোনো কিছুই নেই। মেজাজটা এমনিতেই বিগড়ে আছে, তার উপর তো এই চৈত্র মাসের বৃষ্টি, আবার ট্যাক্সিও লেট করবে। এইসবের মধ্যে এখন মাথা ঠান্ডা রাখা জরুরি। মেহের বিরক্তি নিয়ে দাঁড়িয়ে আছে। ছাতাটার সাথে থাকলে এখন মেইন রোডের সাইডে গিয়ে দাঁড়াতে পারতো। আজকের দিনটাই যেন খারাপ। বৃষ্টির ঝাপটা মাঝে মধ্যেই ছিটে ফোঁটা দিয়ে জামা কাপড় একেবারে ভিজিয়ে দিচ্ছে। রাগ কমানোর জন্য মেহের বিড়বিড় করে সূরা তেলাওয়াত করতে আরম্ভ করলো। প্রায় 10 মিনিট পর তার পাশে কেউ একজন এসে দাঁড়ালো। মেহের সেদিকে নজর দেওয়ার প্রয়োজন বোধ করলো না। পাশ থেকে লোকটা বলল, আমার জন্য অপেক্ষা করছিলেন নাকি? ঝট করেই মেহেরের দিকে তাকালো। দেখলো মেহরাব এই কথা বলছে। মেহের সাথে সাথে চোখ ফিরিয়ে নিল মেহরাবের থেকে। দৃষ্টি নিক্ষেপ করলো সামনের রাস্তার দিকে। মেহরাবের প্রশ্নের জবাব দেওয়ার প্রয়োজন মনে হলো না তার। মিনিট খানিকের মধ্যে রেন্ট করা ট্যাক্সি এসে থামলেও রেস্টুরেন্টের সামনে। মেহের পা বাড়াতে নিলে রাস্তার এমন সময় খেয়াল করলো তার শরীরে পানি পড়ছে না। উপরে তাকিয়ে দেখলো ছাতা। মেহরাব ছাতা মেলে ধরেছে। মেহেরের কাছে বাড়াবাড়ি মনে হলো। মেহের মুখোমুখি হয়ে দাঁড়ালো মেহরাবের, তারপর বলল, নিজের সীমা রাখায় থাকুন, আমার উপকার করতে বলিনি আপনাকে। এই বলে মেহের হ্যান্ডব্যাগটা মাথার উপরে দিয়ে ছুটে গেল ট্যাক্সির দিকে। কোনো রকমের ট্যাক্সিতে উঠে হাফ ছাড়ল সে। বিরক্তিতে আজ তার পিছুই ছাড়ছে না। মেহরাবের ছাতা নিয়ে উপকার করতে আসা ব্যাপারটা ঠিক ভালো লাগলো না মেহেরের কাছে। নিশ্চয়ই এমন কিছু করে বসতো যা অসম্মানের। মেহেরের বাসায় পৌঁছাতে ঘণ্টাখানেকের বেশি সময় লাগলো। বাড়ির ভেতরে পা রাখতেই আয়শা বেগম ছুটে এলেন মেহেরের দিকে। আয়শা হলেন মেহেরের মা। 2 কন্যা ও 1 পুত্রের জননী তিনি। আয়শা মেহেরের কাছে যাওয়ার আগেই মাইশা আগে ছুটে এলো। মেহেরের হাত থেকে ভেজা ব্যাগটা নিয়ে বলল, ইস আপু, আজকেও ছাতা নিয়ে যাওনি? মাইশা মেহেরের ছোট্ট বোন। তখন পাশ থেকে মেহেরের মা আয়শা বললেন, তাড়াতাড়ি কাপড় পাল্টাও গিয়ে, তোমার আবার সর্দি ছাড়েই না। কত যে বলি ছাতাটা সাথে রাখতে। উফ মা, এই ছাতার টপিক বাদ দাও তো। মেজাজটা এমনিতেই 420 হয়ে আছে। কোন বাদরের কাছে যে পাঠিয়েছিলে আজ? এই বলে মেহের ঘরে প্রবেশ করে দরজা লাগিয়ে দেয়। আয়শা থমকে দাঁড়িয়ে বলল, বাদর? রেস্টুরেন্টে বাদর আসলো কোথা থেকে? মাইশা দাঁত কেলিয়ে হেসে বলল, বুঝলে না মা, আপু সম্ভবত তার হবু বরের কথা বলেছে। হবু বরকে বাদর বলা? দিন দিন ম্যানারলেস হয়ে যাচ্ছ। স্বভাব এমন হতে থাকলে শ্বশুরবাড়ির ভাত কপালে জুটবে না। কথাটুকু বলে শেষে আয়শা চলে গেলেন নিজ কক্ষের দিকে। মাইশাকে বলে গেলেন ওদের আব্বু ও মেজো ভাই আসিফকে ডেকে আনতে। পাত্র দেখা শেষে মেহেরের মন্তব্য শুনতে বসবে সবাই। বিয়ে যেহেতু মোটামুটি ঠিক রকমের ঠিকই হয়ে আছে, সেহেতু মেহের না বললেও আয়শা মেনে নিবে না বলে সিদ্ধান্ত নিয়েছেন। এমন ভালো ছেলে আর পরিবার কখনো কোনোভাবেই হাতছাড়া করতে চান না মাহফুজ সাহেব এবং আয়শা বেগম। মেহের গোসল সেরে তবেই ঘর থেকে বের হলো। বাইরে এসে দেখে বাবা মায়ের ঘর থেকে কথা বলার আওয়াজ আসছে। এগিয়ে গেল সেদিকে। মেহেরকে দেখে মাহফুজ সাহেব আদর করে কাছে ডেকে বসালেন। ঘরের সদস্য সবাই এখানে উপস্থিত। মাইশা বসে বসে পেয়ারা খাচ্ছিল। এক টুকরো পেয়ারা মেহেরের দিকে এগিয়ে দিল। মেহের নাকচ করে দিলে খেতে। আয়শা এটা দেখে মাইশাকে ঝাড়ি দিয়ে বলল, এখন সিরিয়াস কথা চলবে। চুপ করে বসে থাকতে না পারলে অন্য ঘরে গিয়ে খাও। কোনো ডিস্টার্ব করবে না এখানে। মাইশা আর কিছু বলল না, চুপচাপ নিজের পেয়ারা চিবানোতে মনোযোগ দিল। এদিকে আসিফ মেহেরকে প্রশ্ন করে বসল, হবু দুলাভাইকে কেমন দেখছেন আপু? দেখতে ভালোই। মাহফুজ সাহেব তখন হেসে বলল, তাহলে বিয়ের তারিখ একেবারে পাকাপুক্ত করে কি বলো আয়শা? শুভ কাজে দেরি কিসের? কথা বলুন আপনার বন্ধুর সাথে। মেহের বাদ সাধল। এরপর একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, বইয়ের প্রচ্ছদটা বেশ চাকচিক্যময়, তবে ভেতরের গল্পটা জঘন্য। আয়শা কিছুটা ঝাড়ি দিয়ে বলল, এটা কেমন কথা?
যা বলার খোলসা করে বলো। দেখতে ভালো আর ভালো ঘরের ছেলেও সে। এখানে আর সমস্যা কোথায়? সমস্যা গোড়ায় মা, ছেলের চেহারা দিয়ে আমার কোনো কাজ নেই, কিন্তু ছেলেটার ধর্মীয় জ্ঞান একেবারেই নেই। খোঁজ নিয়ে দেখো, সে আমার মতো মেয়ে পছন্দ করে না, তার খোলামেলা আধুনিক মেয়ে পছন্দ। শুধু তাই নয়, আমি দীর্ঘ 40 মিনিট অপেক্ষা করার পর সে উপস্থিত হয়েছে। ফ্রেন্ডের সাথে ছিল বলে নাকি আজকে সাক্ষাৎ করার কথা ভুলে গিয়েছে। খাবার অর্ডার করার সময় নিজের ইচ্ছে মতো সব অর্ডার করেছে। ভবিষ্যৎ সংসার নিয়ে তার মাথা ব্যথাই নেই। এমন একটা ছেলের হাতে কিভাবে আমাকে তুলে দিতে চাও মা? বিয়ের আগে ছেলেরা একটু এমনই হয়। বিয়ে হয়ে যাক, পরে ঠিক হয়ে যাবে। এই নিয়ে এত মাথা ব্যথার কিছু নেই। আর ছেলের বয়সটাও কম। তখন মেহের উঠে দাঁড়িয়ে বলল, সত্যি করে বলো তো, আমি তোমাদের মেয়ে কি না? আসল মেয়ে হলে শুধু বন্ধুত্ব রক্ষার খাতিরে অমন ছেলের হাতে আমাকে তুলে দিতে চাইতে না। মেহের দাঁড়ায় না এক মুহূর্ত। বাবার ঘর থেকে বের হয়ে নিজের ঘরে চলে যায়। দরজা লাগিয়ে দিয়ে বিছানায় শুয়ে পড়ে। ভীষণ কান্না পাচ্ছে এখন তার। নিজের পরিবারের মানুষ যখন মতের বিরুদ্ধে হাঁটে, তখন একা হয়ে হাঁটতে পারা কষ্টের। অপরদিকে মেহেরা বাড়ি পৌঁছে নিজের রুমে আবদ্ধ হয়ে পড়ে। এই মুহূর্তে বাবার সামনে পড়তে চায় না সে। সামনে পড়ুক বা না পড়ুক, প্রার্থী সম্পর্কে কথা বলতে বাবা রেদওয়ান সাহেব আসবেই আসবে। ঠিক 2 মিনিটের মাথাতেই দরজায় টোকা পড়ল। বিরক্তি নিয়ে দরজা খুলল মেহরাব। খুলে দেখলো তার মা সাফিয়া দাঁড়িয়ে আছেন। মেহরাব জোর করে ঠোঁটে হাসি ফুটিয়ে বলল, কিছু বলবে আম্মু? তোর জন্য আমরা দুই পুরোপুরি অপেক্ষা করছি। দ্রুত ফ্রেশ হয়ে বের হবি, জরুরি কথা সব সারতে হবে। এই বলে সাফিয়া চলে গেলেন। মেহরাব বেশ বুঝতে পারছে যে কিসের জরুরি কথা বলতে তার মা বাবা। কিছু করার নেই, মুখোমুখি হতে হবে ওনাদের। তবে তাদের ইচ্ছে এভাবে মেহরাবের ঘাড়ে চাপিয়ে দিতে পারে না। এই রকমই ভাবছে মেহরাব। আজ এই মেহের টপিক ক্লোজ করতেই হবে। দরজায় বেশ জোরেই লাগলো। বেশ অনেকটা সময় লাগিয়ে ফ্রেশ হয়ে বাবা রেদওয়ান সাহেবের সামনে এলো। মা বাবা মেহেরের কথা জিজ্ঞাসা করার আগেই মেহরাব বলে উঠল, দেখো বাবা, তোমার সব কথাই আমি মেনে চলি বা চলার চেষ্টা করি, কিন্তু এই বিয়ের ব্যাপারটা মানতে পারবো না। ওরকম প্যাকেট হয়ে চলা মেয়ের সাথে বিয়ের বন্ধনে আবদ্ধ হওয়া অসম্ভব। এত প্যাকেট হয়ে থাকে যেন তার অভ্যন্তরীণ অনেক সমস্যা আছে, যে কারণে সবার থেকে সৌন্দর্য আড়াল করতে চায়। রেদওয়ান সাহেব বেশ ক্ষিপ্ত হলেন মেহরাবের কথায়। রেগে উঠে দাঁড়ালেন ছেলেকে কষিয়ে একটা থাপ্পড় দেওয়ার জন্য। এমন সময় তার ছোট মেয়ে রেদওয়ান সাহেবের ফোনটা নিয়ে ছুটে এসে বলল, বাবা মাহফুজ আঙ্কেল কল করেছে। রেদওয়ান সাহেব চিন্তায় পড়ে গেল যে মাহফুজ সাহেবকে এখন কি বলবে। রেদওয়ান সাহেব ফোনটা নিয়ে বিছানায় বসে পড়লেন। স্বাভাবিকভাবে দুই বন্ধু কুশল বিনিময় করলো। তারপর দুজনেই ফোনের দুপাশ থেকে চুপ হয়ে গেল। মাহফুজ সাহেব ভাবছে যে মেহেরের এই বিয়েতে আপত্তির কথা কিভাবে বলবে। ওদিকে রেদওয়ান সাহেবও ভাবছে যে মেহরাবের বিয়েতে আপত্তির কথা কিভাবে বলবেন। অবশেষে দুজনেই নিজেদের সন্তানের বিয়েতে অমতের কথা বলে ফেলল। সমস্যা না বললে এর সমাধান পাওয়া যাবে না, তাই দুজনেই সমাধান খুঁজবে এখন, যে করেই হোক। মেহরাব আর মেহেরের বিয়ে দেওয়ার সিদ্ধান্তে তারা দুই বন্ধুই অটুট। কিন্তু আদৌ কি সম্ভব হবে? মেহেরের ক্ষুধা পেল, কিন্তু এখন উঠে গিয়ে খেতে ইচ্ছে করছে না ওর। মা যে কেন এই অকর্মা ছেলের সাথে বিয়ে দিতে চাইছে এটা তার মাথাতেই ঢুকছে না। এসব ভাবনার মাঝে দরজায় আওয়াজ হতে শুনল। উঠে গিয়ে দরজা খুলে দেখলো মাইশা দাঁড়িয়ে আছে, হাতে তার ছোট্ট প্লেটে পেয়ারা কাটা। মেহের কিছু না বলে দাঁড়িয়ে রইল ঠায়। মাইশা মেহেরকে ঠেলে ভেতরে ঢুকতে ঢুকতে বলল, উফ আপু, ভূতের মতো দরজায় দাঁড়িয়ে রইলে কেন? আমাকে ভেতরে আসতে দিতে চাইছিলে না? মেহের দরজা লাগিয়ে দিয়ে বলল, এখন এলি কেন? এখন কথা বলার মুড নেই। মাইশা পেয়ারার প্লেটটা বিছানার উপর রেখে বলল, চলেই তো যাব, জাস্ট দেখতে এলাম যে তুমি কি করছো। আচ্ছা আপু, পাঁচু কি আসলেই খুব খারাপ যে তুমি বিয়ে করতে চাচ্ছ না? মেহের এক টুকরো পেয়ারাতে কামড় বসিয়ে বলল, বিয়ের বয়স হয়েছে আমার, বিয়ে করতেই পারি, কিন্তু এমন মানুষের সাথে আবদ্ধ হতে চাই না যার জন্য আমার ইহকাল আর পরকাল দুই কালই নষ্ট হয়। আম্মু কেন এইসব দেখেও দেখছে না সেটা আমার মাথায় ঢুকছে না। জোর করে আগুনে ফেলতে চাইছে আমাকে। বুঝতে পেরেছি। আচ্ছা আপু, আমার মনে হয় কি জানো, তুমি আম্মুর মেয়ে না। এই কথা শুনে মেহের চোখ পাকিয়ে তাকালো মাইশার দিকে। পেয়ারাতে এমন কামড় বসালো যেন মাইশার ঘাড়ে কামড় দিতে পারলে আরো ভালো হতো। মাইশা বুঝতে পারলো মেহেরের চাহনি। সে সঙ্গে সঙ্গেই বলল, না মানে আপু দেখো, আম্মুর নাম আয়শা আর আমার নাম মাইশা। দুজনের নামের কত মিল।
তোমার নামের সাথে আম্মুর নামের মিল নেই। আব্বুর নাম মাহফুজ আর তোমার নাম মেহের। তার মানে তুমি আব্বুর মেয়ে, আম্মুর নাও। না হলে আম্মু এত জোর করতো না। মেহের ধমক দিয়ে বলল, তোর এই গোবরের মাথার লজিক ধুয়ে তুই পানি খা। এখন যা এখান থেকে। আগামী কয়েক ঘন্টা যেন তোকে আমার আশেপাশে না দেখি। মাইশা এক প্রকার পালিয়ে যাওয়ার মতো করেই ছুটে বের হয়ে গেল মেহেরের ঘর থেকে। মাইশা বের হতে না হতেই আসিফ এসে দরজায় উপস্থিত। মেহের দরজা লাগাতে গিয়ে দেখলো আসিফ সামনে এসে দাঁড়িয়ে আছে। এসেছিলাম তো খোঁজ নিতে, এখন দেখি তোমার মেজাজ 420। শুধু শুধু শখ খেয়ে অকালে মরতে চাই না, গেলাম আমি। আসিফ দাঁড়ালো না আর সেই মুহূর্তে চলে গিয়েছে। সে জানে মেহেরের মন খারাপের সময় একা থাকা পছন্দ করে, তবুও একটু চেক করতে এসেছিল। কিন্তু মাইশা হয়তো এমন কিছু বলছে যাতে করে বড় বোনটার মেজাজ চরম পর্যায়ে গিয়ে ঠেকেছে। এই জন্য আর কথা বাড়ায়নি। আসিফ চলে গেল, মেহের দরজা লাগিয়ে বিছানায় চলে যায়। শুয়ে শুয়ে পেয়ারাগুলোকে ইচ্ছা মতো চেপচ্ছে। রাগগুলো যেন পেয়ারের উপর দিয়েই যাচ্ছে। এদিকে মেহরাব হাঁটু গেড়ে বসে আছে রেদওয়ান সাহেবের সামনে। রেদওয়ান সাহেব ইচ্ছে করেই এভাবে ছেলেকে বসিয়ে রেখেছে। ছেলে যথেষ্ট বড় হয়েছে, তাই তিনি চাচ্ছেন না গায়ে হাত তুলে ছেলেকে শাসন করতে, কিন্তু প্রয়োজন পড়লে তা তিনি নিশ্চয়ই করবেন। রেদওয়ান সাহেবের একটাই বক্তব্য, বিয়ে করলে মেহেরকেই করতে হবে, আকদ করিয়ে ফেলবেন। চেনা জানা যা হওয়ার আকদের পর দুজন করে নিবে। কিন্তু মেহরাব এই সিদ্ধান্তে নারাজ। রুচির বিপরীতে থাকা মেহেরকে সে কিছুতেই বিয়ে করবে না। রেদওয়ান সাহেব শেষমেশ মেহরাবকে উদ্দেশ্য করে সাফিয়াকে বলল, তোমার ছেলেকে বলে দাও মেহেরকে বিয়ে না করলে তাকে ত্যায্য করব। এমন ছেলে আমার প্রয়োজন নেই যে কিনা সোনা আর তামার মধ্যে তফাৎ বুঝে না। কথা শেষে রেদওয়ান সাহেব বের হয়ে যান ঘর থেকে। বাবা চলে যাওয়ার সাথে সাথেই মেহরাব উঠে দাঁড়িয়ে মা সাফিয়াকে বলল, আম্মু, বাবাকে বোঝাও মেয়েটার মধ্যে কি এমন আছে যে আমাকে ওই মেয়েকেই বিয়ে করতে হবে। ত্যায্য করলেও আমি তাকে বিয়ে করব না। বিয়ে দুদিনের খেয়াল নয় যে আজ বিয়ে করে কাল মেয়েটাকে ছেড়ে দেব। যাকে পছন্দ না তাকে কিভাবে জীবনসঙ্গী করব, কিভাবে তাকে সহ্য করব। সাফিয়া দীর্ঘশ্বাস ফেলে বললেন, তোর বাবা ঠিকই বলেছে যে তুই তামা আর সোনার তফাৎ বুঝিস না এখনো। বিয়ের আগে তোর বাবাকেও আমার এত পছন্দ ছিল না। পারিবারিকভাবে বিয়ে হয়েছে আমাদের, কই আমাদের তো কিছু হয়নি। তোরা দুই ভাই বোনও জন্মেছিস, আমরা এখনো কিভাবে একসাথে আছি? তোকে শুধু সঠিক শিক্ষাটাই দিতে পারিনি। পরিবার থেকে যা শিক্ষা দেওয়ার তার সবটুকু দেওয়ার চেষ্টা করেছি, বেশিরভাগ শিক্ষাই তোকে গ্রহণ করাতে পারিনি। আমাদের ব্যর্থতা এখানেই। যদি যা শিক্ষা দিতে চেয়েছি তা গ্রহণ করতি, তাহলে মেহেরকে এখন চোখ বন্ধ করে মেনে নিতি। আমার আর কিচ্ছু বলার নেই। তোর বাবা যা বলবে আমি সেটাই শুনবো। সাফিয়া কথা শেষ করে বের হয়ে গেলেন ঘর থেকে। যাদের ঘর তারাই বের হয়ে গেল, রইল শুধু মেহরাব। পুরো শরীর তার থরথর করে কাঁপছে। কারণটা কি রাগ, দুঃখ নাকি অন্য কিছু, তা সে বুঝে উঠতে পারছে না। নিজেকে কন্ট্রোল করতে হিমশিম খাচ্ছে ও। কোনো রকমেই দেয়াল ধরে ধরে এ ঘর থেকে নিজের ঘরে পৌঁছাতেই ধপ করে বসে পড়ল ফ্লোরে। দেহ যেন আর এগোচ্ছে না। এভাবে একটা অপছন্দের মেয়েকে বিয়ে করতে হবে, এটা ভাবলেই বিরক্তিতে ছেয়ে যাচ্ছে হৃদয় জুড়ে। মেয়েটার নেই কোনো আহামরি সৌন্দর্যতা। এই মেয়েকে বিয়ে করলে ফ্রেন্ডের সামনে উপস্থিত হবে কিভাবে? দরজা খোলাই ছিল। হৃদি ভেতরে প্রবেশ করে দেখলো মেহেরাব ফ্লোরে বসা। ছোট বোন বড় ভাইয়ের এইরূপ অবস্থা দেখে বেশ চিন্তায় পড়ে গেল। হৃদি ছুটে গেল মেহেরাবের দিকে, হাঁটু গেড়ে বসে পড়ল মেহেরাবের সামনে। চিন্তিত কণ্ঠে বলল, ভাইয়া কি হয়েছে তোমার? এত ঘামছো কেন? মেহরাব কিছু বলছে না। হৃদি ছুটে গিয়ে ফ্যানের সুইচ অন করে দিল। তারপর মেহরাবকে টেনে তুলে নিয়ে গেল বিছানায়। হৃদি আর কোনো প্রশ্ন করল না মেহরাবকে। ফ্যানের বাতাস হৃদির কাছে কম মনে হচ্ছে। ছুটে গিয়ে ছোট চার্জার ফ্যানটা এনে চালু করে মেহরাবের সামনে রাখে। বোনের দরদ দেখে মেহরাবের কিছুটা স্বস্তি লাগছে। হৃদিকে আস্তে করে বলল, আমাকে একটু একা থাকতে দে, দরজাটা লাগিয়ে যাস। ভাইয়ের বাধ্যগত বোন আর কথা বাড়ালো না, দরজা চাপিয়ে চলে গেল ঘর থেকে। হৃদি বুঝতে পারছে বিষয়টা, সব সমস্যা এই বিয়ে নিয়ে। দুই প্রান্তে দুজনের রাতটা কেটে গেল চিন্তার সাগরে ভাসতে ভাসতে। কেউই কাউকেই চায় না। পুরোপুরি বিপরীতে থাকা দুটো স্বভাবের মানুষ কিভাবে এক হতে পারে? যদিও বা এক হয়, তারা ভবিষ্যতে নিশ্চিত অন্ধকারাবৃত।
মেহের ফজরের নামাজ পড়ে বাড়ির উঠানে এসে দাঁড়ালো। পূর্ব পাশের আকাশি গাছটার চিরল পাতার ফাঁক দিয়ে সূর্য উকি দেওয়ার সময় এখনো হয়নি, তবুও তাকিয়ে রইল কিছুক্ষণ সেদিকে। তারপর দীর্ঘশ্বাস ছেড়ে চলে এলো পশ্চিমের দিকে। নিজে হাতে লাগানো গাছগুলোর দিকে তাকিয়ে মনে প্রশান্তি আসছে। বেগুন, টমেটো, কাঁচামরিচ ইত্যাদি আরও কত গাছ, এইসবে ফল এসেছে। নিজ হাতে টুকটাক সবজি চাষ করে বেশ ভালো লাগে মেহেরের। মাথা উঁচু করে ছোট আম গাছটার দিকে তাকালো। আমের গুটিগুলো এখনও হাফ ইঞ্চি পরিমাণ। ঘুরে ফিরে এইসব দেখতে দেখতে অ্যালার্ম বাজলো ফোনে। ছুটে গেল ঘরে, সেরে নিল গোসল। এদিকে তার মা এখন আয়শা রান্না করছেন। মেয়ের ভালো করে চুল শুকিয়ে তৈরি হয়ে নিল হাসপাতালে যাওয়ার জন্য। খাবার খেতে বসলো পরিবারের সবাই একসাথে। মেহের দ্রুত খাবার খাচ্ছে, যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি থেকে বের হতে চাচ্ছে, নয়তো আবারও ওই ছেলের সাথে বিয়ের কথা উঠবে। মেহেরকে দ্রুত খেতে দেখে মাইশা বলল, আপু, তোমার হাসপাতালে কি আজ অভিযান চলবে নাকি কোনো এমার্জেন্সি আছে? মেহের মুখ ভর্তি খাবার নিয়ে বলল, না, কেন? তাহলে এত তাড়াতাড়ি খাচ্ছ কেন? একমাত্র হাসপাতালে যখন এমার্জেন্সি হয় তখন তাড়াতাড়ি যাওয়ার জন্য এভাবে খাও, তাহলে আজ কেন? মেহের মুখের খাবার শেষ করে বলল, খাবার খাওয়ার সময় এত কথা কেন? চুপ থাকো। সবাই চুপ থাকো। মেহের, ধীরে খাও, নয়তো অল্প খাও, আর সাথে করে কিছু খাবার নিয়ে যাও। একটু পর না হয় আবার খাবে। লাগবে না আব্বু, যথেষ্ট খেয়েছি। আর শোনো, হাসপাতাল থেকে আবার ছুটি নিও। আমরা সবাই রেদওয়ানদের বাড়িতে যাব, ওরা দাওয়াত দিয়েছে। সাফিয়া, আসিফ, মাইশা সবাই তাকালো মাহফুজ সাহেবের দিকে। মেহের তখনও তাকিয়েছিল খাবারের প্লেটের দিকে। কয়েক সেকেন্ড চুপ থাকার পর মেহের মাহফুজ সাহেবকে বলল, আব্বু, যেই ছেলের সাথে বিয়েটাই করতে রাজি নই, তাহলে কেন যাব সেই বাড়ি? আমি অন্য যে কাউকে বিয়ে করব, তবু ওই ছেলেকে না। মেহের উঠে দাঁড়িয়ে গেল। মাহফুজ সাহেব গম্ভীর কণ্ঠে বলল, বিয়ে করবে কি করবে না সেটা পরের বিষয়। প্রথমত রেদওয়ান আমার বন্ধু, তার দাওয়াতে আমার যেতেই হবে। তুমি কখনো যাও না, তবে এবার যাবে, দ্যাটস ফাইনাল। আমি অযথা কারোর সামনে যেতে চাই না আব্বু। হাসপাতালের রিসেপশনের কাজ সহজ আর পর্দা সহিত থাকা যায় বিধায় আমি জবটা করছি। বিয়েটা হলে আমি এই কাজটাও করব না। পর্দার বিধান পুরোপুরি মেনে চলার চেষ্টা করব। আমাকে এইভাবে সবার সামনে যেতে বলবে না আব্বু। আম্মু ও মাইশা, তাদেরও এইভাবে চলা উচিত। মেহের আর এক মুহূর্ত দাঁড়ালো না, হাত ধুয়ে ব্যাগটা নিয়ে বের হয়ে পড়ল। বাকি সবাই খাবার টেবিলে চুপ করে বসে রইল। মাহফুজ সাহেব চিন্তিত চোখে তাকিয়ে রইলেন খাবারের প্লেটের দিকে। নিজের সিদ্ধান্ত কি আসলেই ভুলের বীজ লুকিয়ে আছে কিনা তা বুঝতে পারছেন না তিনি। আয়শা দীর্ঘশ্বাস ফেলে খাবারের মনোযোগী হলেন। মাইশা তাকিয়ে রইল বোনের চলে যাওয়ার দিকে। বড় বোনের থেকেই রোজই যেন তার কিছু না কিছু শেখা হচ্ছে। এখন এক শিক্ষা পেল। ওদিকে মেহরাবের ঘুম ভাঙেনি এখনও। সাফিয়া বেশ কয়েকবার ডেকে মেহরাবের ঘুম ভাঙাতেও পারেনি। দায়িত্ব পড়ল রিধির কাঁধে। অগত্যা ভাইকে সেই ডেকে তুলল। কিছুক্ষণ বাদেই পরিবারের সবাই খেতে বসলো একসাথে। খেতে খেতে রেদওয়ান সাহেব বললেন, মাহফুজের পুরো পরিবারকে দাওয়াত করেছি, ওদের সাথে ভালো ব্যবহার করতে যেন ভুল না হয়। মেহরাব খাওয়া থামিয়ে বলল, যাকে পছন্দ নয় বলে বিয়ে করব না বলেছি তার পুরো পরিবার সহ দাওয়াত দেওয়ার মানে কি? তোমার জন্য আমাদের বন্ধুত্ব নষ্ট করতে বলছো? নিজেকে কি ভাবছো তুমি? খাও তো বাপের গাড়ে বসে, বাপের কামাই। আর ওই মেয়েটা কতটা শালীনতা বজায় রেখে চলাফেরা করে। তোমার তো বাজারের মাছি বন বন করা খোলা মিষ্টি পছন্দ। ঘরে যত্ন করে তৈরি করা মিষ্টির কদর তুমি কি বুঝবে? সেটা তো তোমাকে শেখাতে পারিনি। মেহের তোমার থেকে ভালো ছেলে ডিজার্ভ করে। তোমার মতো বাদরের গলায় মুক্তার মালা মানাবে না। আমারও রুচির দুর্ভিক্ষ হয়েছে। মেহরাবের ভীষণ রাগ হলো। খাবারের খোটা শুনলো, পছন্দেরও খোটা শুনলো, ক্যারেক্টার নিয়েও বাদ পড়ল না খোটা শোনার। এখানে আর এক মুহূর্ত বসতে ইচ্ছা হচ্ছে না তার। খাবার ফেলে রেখেই গটগট করে বের হয়ে গেল। রিদি ডাকলো পিছন থেকে। সাফিয়া মেয়েকে কড়া গলায় বললেন, হতচ্ছাড়াটাকে একদম ডাকবে না, এভাবে খাবার ফেলে গিয়েছে সে। রিজিক নষ্ট করার ফল সে অবশ্যই পাবে। এতটুকু খাবার জোগাতে যে কতটুকু খাটনি খেতে হয় তা সে এখনো জানে না। বেশ মাথায় তুলে ফেলেছি। তিনজনে নিজেদের খাবার খাওয়ায় মনোযোগী হলো। ভাইয়ের না খাওয়া বের হয়ে যাওয়ার দিকে রিদির বেশ খারাপ লাগছে। কি হতো যদি বাবা এই কথাগুলো খাওয়ার পরে বলতো? ভাইটা অন্তত খাবারটা খেয়ে বেরোতো। রাগ করে কোথায় যে বের হয়ে গেল তা অজানা। রাগের মাথায় কোনো ভুল যেন না হয় এটাই দোয়া করছে রিদি।
ওদিকে হাসপাতালের 4-5 জন লোক একসঙ্গে একজনকে দ্রুত নিয়ে এলো। আহত ব্যক্তির অবস্থা খুবই খারাপ, বাইক অ্যাক্সিডেন্ট করেছে কভার্ড ভ্যানের সাথে। ডাকাডাকি শুরু হয়ে গেল ডাক্তারের। এমার্জেন্সি ডাক্তার রাবিউল হাসান আহত ব্যক্তিকে চিকিৎসা দিলেন। করা হলো এক হাত ও এক হাত পায়ের ব্যান্ডেজ, তারপর করা হলো এক্স-রে। ধরা পড়ল হাঁটু ভেঙেছে, হাত না ভাঙলেও ফাটল ধরেছে, মাথাতে বেশ আঘাত পেলেও বড়সড় ক্ষতি হয়নি হেলমেটের জন্য। পুরো দেহ জুড়ে রক্তে মাখামাখি। মেহের রিসেপশনে বসে বারবার রোগীর অবস্থা দেখছে, নাক মুখ বেশ ফুলেছে। মেহের বুঝতে পারেনি যে এটা মেহরাব। চমকালো তখন যখন রিসিটে নাম ও বয়স দেখল। তবুও শিওর হওয়ার জন্য মেহের তার বাবাকে কল করে ওনার বন্ধু রেদওয়ানের কাছে খোঁজ নিতে বলল। মাহফুজ সাহেব রেদওয়ানের সাহেবের কাছে থেকে মেহরাবের সম্পর্কে জানলো। কী ধরনের পোশাক পরে বের হয়েছে তা কনফার্ম হওয়ার পর মেহেরকে জানালো। মেহের তার বাবাকে কনফার্ম হয়ে জানালো যে অ্যাক্সিডেন্ট হয়ে আসা লোকটা রেদওয়ান সাহেবের ছেলে মেহরাব। এটা জানার পর মাহফুজ সাহেব রেদওয়ান সাহেবকে নিয়ে সোজা চলে আসে হাসপাতালে। মেহরাবের অবস্থা দেখে রেদওয়ান সাহেব মনে মনে কষ্ট পেলেও মুখে স্বীকার করলেন না। সন্তানের জন্য কে না কষ্ট পায়। মেহরাব এখন অজ্ঞান অবস্থায় আছে, তাকে সাহায্য করা লোকজনদের রেদওয়ান সাহেব নিজের যতটুকু সম্ভব সম্মান জানালেন। লোকগুলো চলে গেল। রেদওয়ান সাহেব দীর্ঘশ্বাস ছেড়ে মাহফুজ সাহেবকে বললেন, এতকাল তো আমার গাড়ে বসেই খেয়েছে, এখন না হয় পার্মানেন্টলি বসে খাবে। আর একটা মেয়েকে তার সাথে জুড়ে মেয়েটাকে কষ্ট দেওয়ার মানে নেই। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। রেদওয়ান, এভাবে বলতে নেই। দোয়া করি মেহরাব যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে ফিরে। চিন্তিত দুই বন্ধু দুপুরের আজান হওয়াতে চলে গেল নিকটস্থ মসজিদে। মেহের মেহরাবের সামনে দাঁড়িয়ে পর্যবেক্ষণ করছে। এত সুদর্শন চেহারা কোথায় গায়েব হয়ে গেল। হাত পা ভেঙে বসে আছে। কোনো সুন্দরী আসবে তাকে বিয়ে করতে। আরও কত রকম কথা মনে মনে বলে যাচ্ছে মেহের। বিকেলের দিকে জ্ঞান ফিরল মেহরাবের। চোখ খুলে মেহেরকে পাশে দাঁড়ানো দেখল। কিছু বলতে যাবে তার আগে মেহের তাকালো মেহরাবের দিকে। মেহরাবের জ্ঞান ফিরছে দেখে গটাগট কেবিন থেকে বের হয়ে গেল। সবে জ্ঞান ফেরার দরুন চোখ দুটো ফোলাটে হয়ে আছে মেহরাবের। সামনে থাকা মেয়েটাকে ক্লিয়ারলি দেখতে পায়নি বলতে চেহারাটা ঘোলাটে দেখেছে। মাথায় আঘাতের ফলে চোখে সামান্য হলেও নাকি এতক্ষণ পর জ্ঞান ফেরার জন্য ঘোলাটে দেখছে তা বুঝতে পারছে না মেহরাব। মিনিট খানিকের মধ্যেই রেদওয়ান আর মাহফুজ সাহেব কেবিনে প্রবেশ করলো। মেহরাব তাকালো তাদের দিকে, তাদের ঠিকমতো দেখতে পাচ্ছে না। রেদওয়ান সাহেবের দৈনিক অবয়ব দেখে আন্দাজ করতে পারছে যে এই লোকটা তার বাবা হতে পারে। মেহরাব ভাঙা গলায় বলল, আব্বু। রেদওয়ান সাহেব মেহরাবের মাথার কাছাকাছি বসে বলল, এখন কেমন লাগছে? খুবই জঘন্য, একদম ভালো নেই। রেদওয়ান দীর্ঘশ্বাস ফেলে বললেন, মারা তো আর যাও নেই, আল্লাহর শুকরিয়া করতে শিখো। বলো আলহামদুলিল্লাহ ভালো আছি। যেখানে আমি ভালো নেই সেখানে আলহামদুলিল্লাহ বলার কি মানে? ধরো অ্যাক্সিডেন্ট তুমি মারা গেলে, সেই তুলনায় এখন তুমি জীবিত আছো, আল্লাহর করুণায় বেঁচে গিয়েছো। এই যে রহমতের জন্য আল্লাহর শুকরিয়া আদায় করা উচিত না? মেহরাব চুপ করে রইল। তার এখন কথা বলার জন্য কোনো বাক্য নেই। আসলেই তো, সে তো আজকের এই দুর্ঘটনায় মারাও যেতে পারত। আল্লাহর রহমত ছাড়া বেঁচে থাকার সম্ভব হতো না। ডাক্তার উছিলা মাত্র, তারা কাউকেই প্রাণ ফিরিয়ে দেওয়ার সামর্থ্য রাখে না। মেহরাবকে চুপ থাকতে দেখে মাহফুজ সাহেব বলল, আল্লাহর অশেষ রহমত যে মেহরাবের মারাত্মক কোনো ক্ষতি হয়নি। মেহরাব তাকালো সেদিকে, যেদিকে থেকে কথাগুলো ভেসে এলো, কিন্তু উপস্থিত লোকটাকে তা বুঝতে পারল না। রেদওয়ানকে প্রশ্ন করলো সে, আব্বু উনি কে? এমন প্রশ্ন শুনে মাহফুজ সাহেব অবাক হলো। তবে রেদওয়ান সাহেব কিছুটা অবাক হওয়ার সাথে সাথে চিন্তিতও হলো। মেহরাব কি মাহফুজকে চিনতে পারছে না? না চেনার তো কোনো কারণ নেই। রেদওয়ান ছটপট মেহরাবকে প্রশ্ন করলো, এটা কেমন বেয়াদবি মেহরাব? তুমি কি তোমার মাহফুজ আঙ্কেলকে চেনো না? আব্বু আমি ক্লিয়ার দেখতে পাচ্ছি না, না চেনার কারণে জিজ্ঞেস করেছি। রেদওয়ান সাহেবের চিন্তা বেড়ে কয়েক গুণ হয়ে গেল। ছেলেরা কি তাহলে দৃষ্টিশক্তি হারাতে বসলো? রেদওয়ান সাহেব বললেন, কখন থেকে এই অবস্থা? অ্যাক্সিডেন্ট করার পর থেকে। রেদওয়ান সাহেব পরিষ্কার বুঝতে পারলেন যে মাথায় আঘাতের ফলে এই অবস্থা হয়েছে মেহরাবের। রেদওয়ান সাহেব ছেলেকে উদ্দেশ্য করে বললেন, রাগ কখনো উত্তম কিছু দিতে পারে না। একটা প্রবাদ আছে, রেগে গেলেন তো হেরে গেলেন। সকালে অমন রাগ করে না বের হয়ে ঠান্ডা মাথায় বসলে হয়তো আজ এমন হতো না।
মেহরাব কোনো জবাব দিল না। তার মনে হচ্ছে আসলে সে এইটা ভুল কাজ করেছে। নিজের মার্জিমাফিক রাগ দেখি না বের হলে হয়তো এই দুর্ঘটনার শিকার হতো না ও। এখন নিজের অবস্থা করুন, এক প্রকার পঙ্গুর মতো। বেঁচে থেকে অন্যের ভরসায় জীবনযাপন করাটা দুর্বিষহ। এই দুর্বিষহের সীমান্ত মেহরাব পা রেখে ফেলেছে। কপালে দুর্গতি ছাড়া আর কিচ্ছু নেই। এমন একজন পুরুষকে এখন আর কে বিয়ে করবে? যতটুকু বড়াই ছিল নিজেকে নিয়ে, অবশিষ্ট নেই আর কিচ্ছুই। রেদওয়ান সাহেব মাহফুজ সাহেবকে নিয়ে কেবিন থেকে বের হয়ে গেল। ডাক্তারের সাথে কথা বলাটা খুবই জরুরি। চোখে ঘোলাটে দেখার বিষয়টা নিয়ে কথা বলতে হবে। অকালে অন্ধ হবে নাকি ছেলেটা? রাতের মধ্যেই মেহরাবকে বাড়িতে নিয়ে আসা হয়। মেহরাবের অবস্থা দেখে তার মা ও বোন অস্থির হয়ে উঠল। মাঝে মধ্যে চোখের পানি মুছেও দেখা গেল তাদের। মেয়ে জাতি তো কুসুমের ন্যায় নরম মনে হয় তাদের। এই নরম মনও আবার পরিস্থিতি ভেদ পাথরের ন্যায়ও কঠিন হয়ে যায় নিমেষেই। মা মেয়ে মিলে মেহরাবের যত্নে লেগে পড়ল। কী রেখে কী করবে এসব নিয়েই ছোটাছুটি। সারাটা দিন খাওয়া হয়নি, বিকেলে শুধু রুটি কলা খেয়েছিল ওরা। ক্ষুধা এখন মাত্রাতিরিক্ত বেড়েছে, যা মেহরাব বেশ ভালোই বুঝতে পারছে। সাফিয়াও কম নয়। অসুস্থ ছেলের জন্য দেখে শুনে সব ভালো ভালো রান্নাগুলোই করেছেন। রিদি তার মাকে সাহায্য করে রান্নার কাজে। রেদওয়ান সাহেবকে বাসায় পৌঁছে দিয়ে মাহফুজ সাহেব নিজেও বাসায় ফিরে আসেন। রেদওয়ান রাতের খাবার খেয়ে যাওয়ার জন্য অনেকবার অনুরোধ করলেও মাহফুজ সাহেব চলে আসেন। তাকে বলে আসেন যে আগামীকাল পরিবার সহ আসবেন। আগে পরিবার নিয়ে আসার মানে ছিল শুধু দাওয়াত, আর এখন পরিবার সহ নিয়ে আসা মানে বড় কিছু, সম্পর্ক পরিবর্তনের মতো বড় কিছু। মেহের কেমন রিয়্যাক্ট করবে তা জানা, তবুও আরেকবার শেষ চেষ্টা। মেহরাব এখন উত্তপ্ত লোহার মতো অবস্থায় আছে। এখন একে আঘাতের সঠিক আকৃতি দিতে না পারলেও নয়তো আর সঠিকভাবে গড়াই সম্ভব হবেই নয়। সবই নির্ভর করছে মেহেরের উপরে। মেয়েটা কি মেহরাবের এমন অবস্থায় মেনে নিবে? মাহফুজ সাহেব পরিবারের সাথে রাতে একসাথে খাবার খেতে বসেছেন। তিনি বেশ চিন্তিত, কি করবেন বুঝে উঠতে পারছেন না। মেহেরকে কিভাবে বুঝাবে, কিভাবে বলবে সেটাই ভাবছেন। এটাই শেষবারের মতো প্রস্তাব। এবারে বোঝানোর পর যদি মেহেরের মতামত না বোধক হয় তাহলে মেয়েকে আর জোর দিবেন না বলে ভাবছেন মাহফুজ সাহেব। মেহের ছাড়া বাসার সবাই ইতিমধ্যে ব্যাপার সম্পর্কে অবগত। খাওয়া শুরু হয়েছে, কিন্তু মাহফুজ এখনও খাচ্ছেন না। মেহের লক্ষ্য করলো সেদিকে। মেহের আস্তে করে জিজ্ঞাসা করলো, বাবা খাচ্ছ না যে? তুমি কি অসুস্থ বোধ করছো? মাহফুজ সাহেব মেয়ের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলেন। বাবার এমন দীর্ঘশ্বাস ফেলতে দেখে মেহেরের মন খচখচ করে উঠল। নিশ্চয়ই কিছু একটা ঘটেছে বা ঘটতে চলেছে। মেহের আবারও জিজ্ঞাসা করলো, বাবা কি হয়েছে? আচ্ছা মা, ধরো আমাদের ঘরে একটা লোহা আছে যেটা বাঁকা। একে সোজা করার প্রয়োজন, কিন্তু কোনোভাবেই পারছো না। একটা সুযোগ পেলে, যখন লোহাটা কোনোভাবে উত্তপ্ত অবস্থায় আছে, তখন তুমি কি করবে? মেহের কয়েক সেকেন্ড চুপ করে থাকার পর বলল, বাঁকাটাকে সোজা করা যেহেতু প্রয়োজন, সেহেতু লোহার নমনীয় অবস্থায় সোজা করে ফেলবো। কিন্তু এমন প্রশ্নে কি বোঝাতে চাইছো বাবা? মাহফুজ আকতি ভরা দৃষ্টিতে তার কন্যার দিকে তাকিয়ে বললেন, জীবনে যখন যা চেয়েছো তা যথাসাধ্য চেষ্টা করেছি দেয়ার। যতটা পেরেছি আমার সন্তানদের হাসি খুশি রাখার চেষ্টা করেছি। বাকিটা আমার রব জানেন যে আমি কতটুকু সার্থক হয়েছি। সব সময় চেয়েছি মানুষের মতো মানুষ হও। তোমার দ্বারা কারো উপকার না হলেও যেন ক্ষতি না হয়। সব অগুছালো কথা বলছি। আচ্ছা, একটা অনুরোধ রাখবে? মেহের শান্ত কণ্ঠে বলল, বলো বাবা, নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব। মেহরাবকে বিয়ে করো। তুমি আমার যথেষ্ট বুঝদার কন্যা। আমি অবশ্যই চাইব তুমি ভালো থাকো। এ বিষয় নিয়ে তোমার মতামতই শেষ মতামত। হ্যাঁ বা না, যা বলবে তাই হবে। আশা করি তুমি পারিপার্শ্বিক দিক বিবেচনা করতে সক্ষম। সিদ্ধান্ত ঘুমাতে যাওয়ার আগেই জানাবে। এখন খাবার খেয়ে নাও। মেহের মাথা নিচু করে বসে রইল কিছুক্ষণ, তারপর খাওয়া শুরু করলো। খেতে খেতে বুঝলো যে লোহার উদাহরণ তাহলে মেহরাবকেই বুঝিয়েছে। আয়শা, মাইশা, আসিফ কেউই কোনো টু শব্দ করেনি। চুপচাপ নিজেদের খাবার খাওয়া নিয়ে ব্যস্ত। মাইশা মাঝে মধ্যে তাকাচ্ছে সবার দিকে, বোঝার চেষ্টা করছে এই গুমোট পরিস্থিতি। বাবা কেন যে বারবার মেহরাবের কথা বলছে তা বুঝছে না, পারছে না মাইশা।
বড় আপার কথা অনুযায়ী মেহেরাব একজন বদলোক, হাই লেভেলের বাঁদর। সেখানে বাবা কি এমন দেখলো মেহেরাবের মাঝে যে বারবার আপুকে ওই লোকটার সাথেই জুড়ে দিতে চাচ্ছে? সম্পর্কের এই অঙ্কের হিসাব মেলাতে পারছে না মাইশা। মাহফুজ সাহেবের সামনে মুখোমুখি হয়ে দাঁড়িয়ে আছে মেহের। মাহফুজ বেশ আনন্দিত মেহেরের সিদ্ধান্তে। কোনো ভাবনা থেকে বিয়েতে মত দিয়েছে তা বড় বিষয় নয় মাহফুজের কাছে। বড় বিষয় হচ্ছে বিয়েতে রাজি হওয়া। মাহফুজের বিশ্বাস যে মেহেরাব ভালো হবে, মেহেরাব ও মেহেরের একসাথে ভালো থাকবে। এখন শুধু সেই ফলাফল চোখে দেখে চোখ জোড়ানোর অপেক্ষা। এর জন্য মেহেরকে একটু খাটতে হবে, তবে তা মাহফুজ আশাবাদী যে তার মেয়ে একজন বুদ্ধিমতী। মেহেরাবকে ঠিকই সে শিক্ষা দিতে পারবে। হাসপাতালের এমডির সাথে কথা বলে ছুটি নিয়ে নিল মেহের। ছুটি খুব জরুরি। আগামীকাল হবে জীবন পাল্টে যাবার দিন, সম্পর্ক বদলাবার দিন। মেহেরের কাছে এই বিষয় হলো জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। মেহের চলে এলো নিজ কক্ষে। এদিকে মাহফুজ খুশি উপচে পড়ছে। রেদওয়ানকে কল দিয়ে মেহেরের রাজি হওয়ার ব্যাপারটা জানিয়ে দিল। রেদওয়ান মেহেরকে বিয়ের কথা জানালে মেহেরাব বেশ অবাক হয়। এই মুহূর্তে বিয়ের চিন্তা কল্পনাতেও আসবে না তার। শরীরের এমন অবস্থা নিয়ে বিয়ে কীভাবে সম্ভব? তাও আবার সেই মেহেরকেই। এই মেয়েটাই রাজি হলো বা কী করে? জীবনে এক প্রকার জাহান্নামের মতনই হয়ে এসেছে। এই জীবনে সে কেন জড়িত হতে যাচ্ছে? মেহেরাব ভালো মন্দ আর কিছুই বলল না, শুধু বাবার কথা শুনে গেল। প্রতিদিনের মতো ভোর এলো, রাঙিয়ে দিল আঁধারে ঢাকা অন্তরিক্ষকে। গগন জুড়ে সূর্যকিরণের হাসি ফুটলেও হাসি ফোটেনি মেহেরের ঠোঁটে। কপাল জুড়ে চিন্তার বাজ, নিজের ভবিষ্যৎ নিয়ে চিন্তা। বুকের ধুকপুকানি কমার বদলে বেড়েই যাচ্ছে। নামাজ শেষে যায় নামাজেই বসে রইল। পরিবারের বাকিরা মেহেরাবদের বাড়ি যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। বেশ কিছুক্ষণ পর মেহেরের দরজায় টোকা পড়ল। মেহের ধীর পায়ে উঠে দাঁড়িয়ে জায়নামাজটা বিছানার কিনারায় রেখে দিয়ে দরজা খুলে দিল। খুলে দেখে তার মা আয়শা দরজায় দাঁড়ানো, হাতে একটা শপিং ব্যাগ। আয়শা ব্যাগটা মেহেরের হাতে ধরিয়ে দিয়ে বলল, মা, তাড়াতাড়ি তৈরি হয়ে নে, ঘন্টাখানিকের মধ্যেই আমরা বের হব। মাইশাকে কি পাঠাবো তোকে হেল্প করতে? মেহের মাথা ডানে বামে ঝাঁকিয়ে বলল, না মা, ওকে পাঠানোর প্রয়োজন নেই, তারও তৈরি হওয়া বাকি, আমি একাই পারবো। আয়েশা এক কদম এগিয়ে মেহেরের কপালে চুমু খেয়ে মাথায় হাত বুলিয়ে চলে গেলেন। মুখে হাসি থাকলেও সেই হাসি যেন মেকি হাসি। মনের গভীর থেকে এ হাসি আসেনি তার। স্বভাবতই তিনি তার মেয়েকে নিয়ে চিন্তিত। প্রথম দিকে এত চিন্তা ছিল না। মাহফুজ সাহেবের থেকে তিনি বেশি চাইতেন মেহেরাবের সাথে মেহেরের বিয়ে হোক, কিন্তু মেহেরাবের এমন একটা দুর্ঘটনার পর নিজের মেয়েকে আর ওই ছেলের সাথে তুলে দিতে চাইছেন না উনি। এই নিয়ে স্বামী স্ত্রী তর্কাতর্কিও করেছেন, তাতে কোনো লাভ হয়নি। এখন হাসি মুখে মেনে নেওয়া ছাড়া উপায় নেই। মেহের ব্যাগ খুলে দেখল তাতে শাড়ি, প্রয়োজনীয় জুয়েলারি ও কসমেটিক রাখা আছে। নিজের বিয়ের জন্য নিজের হাতেই সাজতে হবে এমন ভাবেনি কখনো মেহের। ভাগ্য নিজের হাতেই সাজগোছে লেখা আছে হয়তো, অন্য কাউকে পাওয়া তাই সম্ভব নয়। মেহের ধীর হাতে সব বের করে বউ সাজার প্রস্তুতি নিল। সাধারণভাবে সেজেও নিল। বেনারসি শাড়ির উপরে পরে নিল বোরকা। নিকাবটা বাঁধতেও ভুলল না, একদম আড়াল করে নিল নিজেকে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে ভালো করে দেখে বিড়বিড় করে বলল, হে আমার রব, আমার উপর রহম করুন। আজ থেকে এই আড়াল যেন চিরস্থায়ী হয়, আমি যেন সব ঠিকঠাক করতে পারি। দরজায় টোকা পড়ল। মেহের দীর্ঘশ্বাস ছেড়ে এগিয়ে গেল দরজার দিকে। দরজা খুলে দেখল মাইশা দাঁড়ানো। বেশ ভালোই সেজেছে সে। মেহেরকে দেখে মাইশা অবাক হয়ে বলে, আপু, সব সময় বোরকা বা গাউন টাইপের ড্রেস পরো ঠিক আছে, কিন্তু আজকে তো তোমার বিয়ে। আজকে অন্য দিনের তুলনায় আরো বেশি নিজেকে আড়াল করেছো কেন? বিয়ে বলে কি পর্দা করা নিষেধ? ওরা এখনো আমার কেউ হয় না, একমাত্র বিয়ের কবুল পড়ার পরেই আত্মীয় হবেন, তখন আমি কিছুটা অনাবৃত হতে পারি। কিন্তু তুমি এত সেজেছো কেন? তোমার বোরকা কোথায়? মাইশা কিছুটা বিরক্ত আর হতাশা মেশানো কণ্ঠে বলল, আপু, তোমার বিয়েতে একটু সাজগোজ করবে না? এই সাজের ওপর বোরকা পরলে সেজে কি লাভ? কেউ তো দেখবে না। অন্যকে দেখানোর জন্য সেজে থাকলে আমার বোন বলে পরিচয় দিও না। আমার ত্রিসীমানায় যেন তোমাকে না দেখি। তোমাকে এই নিয়ে অনেকবার বুঝিয়েছি, যথেষ্ট বড় হয়েছো এখন। সব সময় বাহিরে বোরকা পরে বের হও। আমার বিয়ে আমার বিষয়, তাতে নিজেকে কেন প্রদর্শন করবে?
মাইশা হতাশ হলো। অন্তত নিজের বোনের বিয়েতে একটু সাজগোজ করে আনন্দ করবে তা আর হলো না। নিজের ঘরে চলে গেল বোরকা পরিধান করতে। বড় বোনের জীবনের এমন একটা অধ্যায় শুরু হতে যাচ্ছে, সেখানে নিজে উপস্থিত না থাকলে সারা জীবন আফসোস হবে। এদিকে মেহের নিজেই হাজির হলো পরিবারের সবার সাথে। মেহেরকে নিয়ে সবাই গাড়িতে উঠে বসলো। মিনিট খানেক পরেই মাইশা হাজির হলো, বোরকা নিকাব পরে। নিকাবের আড়ালে হাসলো মেহের। মাইশা মেহেরের পাশে এসে বসলে মেহের মাইশার হাত জড়িয়ে ধরে বলল, গুড গার্ল। নিজেকে কখনো খোলা মিষ্টান্নের মতো প্রদর্শন করবে না, এতে পোকার আক্রমণ হতে পারে। নিজেকে সব সময় প্যাকেটজাত করে রাখবে। সাজগোজ করতে ইচ্ছে হলে ঘরে করবে, এতে সমস্যা নেই। মাইশা আরও এক হাতে মেহেরের হাত চেপে ধরে বলল, মনে থাকবে আপু, আজকের ভুলের জন্য মাপ চাইছি, প্লিজ রাগ করো না। মেহের হাসলো। মাইশা ঠিকই বুঝতে পারল মেহেরের হাসি। দুই বোন হাত জড়াজড়ি করে বসে রইল। গাড়ি চলল তার আপন ঠিকানায়। ঘণ্টাখানেক পর পৌঁছে গেল মেহরাবদের বাড়ির সামনে। ওদের আসার অপেক্ষায় ছিলেন রেদওয়ান সাহেব। রেদওয়ান সাহেব মাহফুজ সাহেব আর আসিফকে নিয়ে মেহরাবের ঘরে গেল। সেখানে কাজীও উপস্থিত ছিলেন। একদিকে সাফিয়া আর রিদি মিলে মেহের, আয়শা ও মাইশাকে নিয়ে ওদের রুমে গেল। মেয়ের হাত পা কাঁপছে। আজকে প্রথম এলো এই বাড়িতে। এখানে হবে আজ থেকে স্থানীয় নিবাস। রিদি বারবার মেহেরের দিকে তাকাচ্ছে, মনে মনে ভাবছে, এই বিয়ের দিনেও কি এমন কেউ পর্দা করে? সাফিয়া মেহের ও মেহেরের মা বোনকে বলল, এই ঘরে তো আর পুরুষ নেই, অন্তত ঘুমটা খুলে বসো। আয়শা ও মাইশা ঘুমটা খুলে বসলো। তারপর মেহেরের নিকাব খুলল। মেহেরকে সাফিয়া বা রিদি আগে একবারও দেখেনি। এই প্রথম দেখে ওদের মুখ থেকে বের হয়ে এলো, মাশাআল্লাহ। আয়শাকে নিয়ে সাফিয়া একটু রান্নাঘরের দিকেই গেল। আয়শা চাচ্ছিল সাফিয়ার সাথে আলাদা করে একটু কথা বলতে। মেয়েটাকে এমন এক ছেলের হাতে তুলে দিতে চাচ্ছে, একটু কথা তো বলাই উচিত। এদিকে ঘরে মেহের, মাইশা ও রিদি রয়ে গেল। রিদি একবার মেহের আরেকবার মাইশার দিকে তাকাচ্ছে। দুই বোনই মাশাআল্লাহ, তবে ওদের বোরকা পরা দেখে একটু অস্বস্তি হচ্ছে। বিয়ের আনন্দে সাজগোজের উপরে বোরকা কেমন বেমানান লাগছে রিদির কাছে। রিদি একটা আকাশি রঙের গ্রাউন্ড পরে মোটামুটি সাজগোজ করেছে। এই সাজ যেন এখন তার কাছে পানসে লাগছে। মেহের আহামরি কোনো সুন্দরী নয়, তবে এই সাজে তাকে অসম্ভব সুন্দরী লাগছে। বিয়ের ফুল ফুটে নাকি মেয়েদের সৌন্দর্য বাড়ে। মেয়েরকেও সেজন্য হয়তো এমন আকর্ষণীয় লাগছে। বোরকাটা খুললে হয়তো সৌন্দর্য আরও ঠিকরে পড়বে। রিদি মেহেরের পাশে গিয়ে বসে পড়ল। ঘাড় কাত করে মেহেরের চেহারার দিকে তাকিয়ে বলল, আমার ভাইয়া এমন একজন মানুষকে রিজেক্ট কেন করলো তা আমার মাথায় আসছে না। মাইশা চট করে বলে উঠল, জনাবা, আপনার ভাইয়া গর্ধব না হলে এমনটা করতো না। রিদি মাইশার দিকে ভ্রু কুচকে তাকিয়ে বলল, গর্ধব কি? গর্ধব হলো গাধা, গাধা না হলে কেউ এমন করে না। রিদি কিঞ্চিত রাগান্বিত কণ্ঠে বলল, আমার ভাইয়াকে গাধা বলার তুমি কে? মাইশা জবাব দিয়ে যাবে এমন সময় মেহের বলল, চুপ থাকো মাইশা, এইভাবে কারো সম্পর্কে বলা উচিত নয়, তাও আবার তার পরিবারের সামনে। মুখে লাগাম লাগাও, এমন যেন না শুনি। যদিও মেহের আস্তে করে এই কথাগুলো বলল, তবে ছোট বোনের প্রতি বড় বোনের স্নেহের শাসন রিদির হৃদয় ছুঁয়ে গেল। তারও এখন ইচ্ছা হচ্ছে একটা বড় বোন থাকা নিয়ে। একটা বড় বোন ছোট বোনের জন্য একজন আদর্শ গাইডলাইন হতে পারে। রিদি এই গাইডলাইনের অভাব বোধ করছে। মাইশার প্রতি যে রাগটা এসেছিল তার এখন নেই রিদির। চুপ হয়ে গেল সেও। অপরদিকে সাফিয়ার সাথে টুকটাক কথা সারলেন আয়শা। তারপর ফিরে এলেন মেয়েদের কাছে। আয়শা নিজে বোরকা খুলে মেয়েদেরও বোরকা খুলে ফেলতে বললেন, যেহেতু এ ঘরে পুরুষ কেউই নেই। আয়শার কথা মতো মেহের ও মাইশা বোরকা খুলে ফেলে। জামদানি বেনারসিতে বেশ ধকলের শাড়ি। ফ্যানের নিচে বসে থেকেও দর দর করে ঘাম ঝরে চলেছে। বোরকাটা খুলে কিছুটা শান্তি লাগছে। সাফিয়া মেহেরকে দেখে হেসে পাশে বসলেন। বোকা মেহরাব এমন একটা মেয়েকে কেন বিয়ে করতে চাইল না সেটাই মাথায় ধরছে না সাফিয়ার। ধরছে না বললে ভুল হবে, সঙ্গদোষে লোহা ভাসে বলে একটা কথা আছে না। মেহরাবের অবস্থাও এমন। যেসব বন্ধুদের সাথে চলে তারা কোনো ভালো মানের ছেলে নয়, যে কারণে মেহরাবের চিন্তাভাবনাও সেই রূপই হয়েছে। কিছুক্ষণ পরেই রেদওয়ান সাহেব দরজায় টোকা দিল। সাফিয়া এগিয়ে গিয়ে মৃদু দরজা খুলে দিল। রেদওয়ান সাহেব বললেন, কাজী সাহেব বিয়ে পড়াবে, ভেতরে যেতে হবে।
সাফিয়া রেদওয়ান সাহেবকে 2 মিনিট দাঁড়াতে বলে কভারের দিকে গেলেন। সেখান থেকে বড় একটা চাদর বের করে বিছানার স্ট্যান্ডের উপরে চাদর মেলে দিলেন। তারপর গিয়ে দরজা খুলে দিলে রেদওয়ান সাহেব কাজী সাহেবকে নিয়ে ভেতরে প্রবেশ করলেন। আসিফও পিছু পিছু এসেছে। কিছুক্ষণের মধ্যেই বিয়ে পড়ানো হয়ে গেল। 2 হাত তুলে দোয়া করল সবাই। মেহের স্তব্ধ হয়ে বসে আছে। হুট করেই সম্পর্ক পাল্টে গেল। সম্পর্কের নতুন ধাপগুলো কিভাবে শুরু করবে সে নিয়ে ভাবনায় তলিয়ে আছে মেহের। রীতি মেহেরের সঙ্গ ছাড়তেই চাইছে না। তার যেন সমস্ত আকর্ষণ এখন মেহেরের দিকে। মনে তার ভীষণ আনন্দ দোলা দিচ্ছে। আজ এত খুশি হবে বলে সে কখনো আশা করেনি। মেহের ও মেহরাবকে একসাথেই বসানো হলো। এ ঘরে মুরব্বীরা এখন কেউই নেই, আছে শুধু মেহের আর মেহরাব, রিদি, মাইশা ও আসিফ। মাইশা ইতিমধ্যেই মেহেরের হুকুম মতে বোরকা পরে ফেলেছে। অতি প্রয়োজন ছাড়া যাতে কথা না বলে সেই সম্পর্কেও হুঁশিয়ারি করে দিয়েছে। এদিকে মেহরাব মেহেরের দিকে তাকাচ্ছেই না। তার যেন বিন্দু মাত্র ইচ্ছা নেই নতুন বউকে দেখার। সবাই মিষ্টি মুখ করা নিয়ে ব্যস্ত। রিদি মেহরাবের হাতে কাঁটা চামচ দিয়ে একটা মিষ্টি ধরিয়ে দিয়ে বলল, মিষ্টি বউকে নিজ হাতে মিষ্টি মুখ করাও ভাইয়া। মেহরাব চোখ পাকিয়ে তাকালো রিদির দিকে। এরপর বলল, তোকে পাকনামি করতে কে বলেছে? দূরে থাক এখন। তুমি একটা রসকসহীন কুমির। বিয়ে হয়ে গেছে, এখন একটু মিষ্টির মতো রসালো হও না। যাবি নাকি ধোলাই করতে হবে তোকে? যাচ্ছি যাচ্ছি, বড় ভাই না ছাই। কথায় কথায় ঝাড়ি দেয় শুধু। আমার ভাবির সাথে এভাবে কথা বললে তোমার খবর আছে। রিদি চলে গেল মেহরাবের পাশ থেকে। মেহের চুপচাপ সব শুনছিল। ভাই বোনের খুনসুটিতে তারও কিছু বলার নেই। মেহরাব হাত থেকে মিষ্টির চামচটা রেখে দিল সামনের প্লেটে। মেহের না তাকালেও তা বুঝতে পারল কেউ কারোর সাথে কোনো কথা বলছে না। মেয়ের হাসাহাসি জোরালো আওয়াজ পেয়ে সামনের দিকে মাথা তুলে দেখল মাইশা, আসিফ এবং রিদি একসাথে বসে আড্ডা দিচ্ছে। মেহের এমনভাবে আসিফকে ডাকলো যেন মেহের রেগে আছে। মেহেরের ডাকে সবাই চুপচাপ। মেহরাব তাকালো মেহেরের দিকে। আসিফকে উদ্দেশ্য করে মেহের বলল, আসিফ, রিদি তোমার নিজের মায়ের পেটের বোন নয়, সাবধান। এমন হাসি তামাশা যেন দ্বিতীয়বার আর না দেখি। আজই প্রথম, আজই শেষ। আসিফ আন্দাজ করতে পারল মেহের কী নিয়ে সাবধান করছে। সে নিচের দিকে তাকিয়ে বলল, দুঃখিত আপু, আর হবে না। মেহরাব অবাক হলো মেহেরের কাণ্ডে। আসিফ ও রিদি এখন দুজন সম্পর্কে বিয়ান। তারা নিজেদের মধ্যে দুষ্টুমি হাসি তামাশা করতেই পারে, তাই বলে মেহের এমন কর্কশ গলায় সাবধান করবে, এটা মেহরাবের কাছে বাড়াবাড়ি মনে হলো। মেহরাব বলে উঠল, এটা কেমন ব্যবহার? ওদের হাসি তামাশার সম্পর্ক, এখানে সাবধান করার কি আছে? মেহের এবার শান্ত কণ্ঠে বলল, সম্পর্ক কখনো হাসি তামাশার হতে পারে না। সীমার সামনে কোনো কিছুই সুন্দর নয়। বিয়ান সম্পর্ক খারাপ কোথায়? আপনার মগজের সমস্যা। খারাপ কোথায় সেটা চোখ দিয়ে কিভাবে দেখবেন? এমন সময় 2 পরিবারের মুরব্বীরা ঘরে প্রবেশ করলেন। আয়েশা এসেই দ্রুত পায়ে এগোলেন মেহেরের দিকে। তারপর মেহেরের মাথায় হাত রেখে বললেন, মেয়ে মানুষের গলার আওয়াজ বেশি হতে নেই, এটা সবসময় মনে রাখবে। তোমার বাবার সাথে আমি কেমন ব্যবহার করি তা নিশ্চয়ই দেখেছ। আশা করি আমার থেকেও তুমি ভালো করে সংসার সামলাতে পারবে। মেহের শুধু মুচকি হাসল। মাহফুজ সাহেব তখন রেদওয়ান সাহেবকে বললেন, আজকে তাহলে আমরা ফিরে যাই। মাইশা থাকুক বোনের সাথে। আগামীকাল মেহরাব আর মেহের তো আমাদের বাসায় যাবে। রেদওয়ান সাহেব বন্ধুকে জড়িয়ে ধরে বললেন, আমার আরেক মেয়ের যত্ন আশা করছি আমি ভালো করেই রাখবো। চিন্তা করো না বন্ধু। তারপর মাহফুজ সাহেব মেহেরের কাছে গিয়ে টুকটাক কথা বলে বিদায় জানালো। সাথে করে খাবার প্যাক করে দিল সাফিয়া, যাতে বাসায় পৌঁছে আর রান্না করতে না হয়। বেলা অনেকটাই আছে, সবে দুপুর। চাইলে আরও কিছুক্ষণ সময় থাকতে পারত ওরা, কিন্তু কিভাবে চলে গেল তা বোধগম্য নয় মেহেরের। মাইশাকে রিদি তার ঘরে নিয়ে গেল। মেহরাবকে নেওয়া হলো মেহরাবের ঘরে। দুপুরের আজান হওয়াতে মেহের নামাজের প্রস্তুতি নিচ্ছে। মেহরাব হুইল চেয়ার করে বাইরে চলে আসে। নিজের ঘরে অপছন্দের রমণী ঘুরপাক খাচ্ছে, সেটা তার মোটেও ভালো লাগছে না। মেহের জায়নামাজ খুঁজছে, কিন্তু পাবে বলে আশা নেই। এমন সময় সাফিয়া এলেন ঘরে। এসে মেহেরের হাতে একটা সেট রেডিমেড 3 পিস আর একটা জায়নামাজ তুলে দিলেন। চলে যাওয়ার আগে বলে গেলেন, তুমি আমার আরেক মেয়ে, নিজের মায়ের কাছে যেভাবে যা চাইতে আমার কাছেও চাইবে যতদিন বেঁচে আছি। ইনশাল্লাহ মায়ের অভাব বোধ হতে দেব না।
বাক্য দুটো মেহেরের বেশ ভালো লাগলো, মনে প্রশান্তিও জাগলো। সব শাশুড়ি যদি নিজ মায়ের মতো হন তবে শান্তি বিদ্যমান। মেহের দরজা লাগিয়ে দিল কাপড় পাল্টাতে। নামাজ শেষ হতে না হতেই দরজায় টোকা পড়ল। মেহের জায়নামাজ তুলে বিছানার কিনারায় রেখে গিয়ে দরজা খুলে দিল। দেখল রিদি আর মাইশা দাঁড়ানো। মাইশার আগে রিদি ঘরে প্রবেশ করে ফেলল। মেহেরের এক হাত জড়িয়ে ধরে বলল, ভাবি দুপুরের খাবার খাবে চলো, তখন তো কিছুই খাওনি। মেহের অপর হাতে মাথায় ভালো করে ঘোমটা টেনে বলল, একটুখানি পরে যাই। হুম, তা হবে না, এখন মানে এখনই। খাবার খাওয়ার পর আরও কাজ আছে। মাইশা এসে মেহেরের আর এক হাত জড়িয়ে ধরে বলল, আপু চলো না, খাওয়ার পর ইম্পর্ট্যান্ট একটা কাজ আছে। মেহের আর কিছু বলল না। ওরা দুজন যে তাকে এখন ছাড়বে না তা ভালো করেই বুঝতে পারছে মেহের। খাবার টেবিলের সামনে যেতেই দেখল শাশুড়ি খাবার সাজিয়ে অপেক্ষা করছেন। বাসার দুইজন পুরুষ এখনও উপস্থিত নেই এখানে। সামনে রাখা এত খাবার তো আর মেহের একা খাবে না। মাইশা ও রিদি দুজনে মিলে মেহেরকে চেয়ারে বসিয়ে দিয়ে মেহেরের সামনে খাবার পরিবেশন করে দিচ্ছিল। এমন সময় মেহের বলল, তোমরাও বসো, মা আপনিও বসুন। সাফিয়া হেসে মেহেরের পাশের চেয়ারটায় বসে বললেন, এগুলো সব তোমার জন্য। নতুন বইয়ের আপ্যায়ন বলে কথা। এখন তুমি হচ্ছ সাবজেক্ট আর বাকি সবাই অবজেক্ট। সাফিয়া কথাগুলো কেমন লাগলো মেহেরের, যেন সে নিজের বাবার গৃহেই আছে। এমন আহ্লাদ যদি চিরদিন থাকে তবে মন্দ হবে না। মেহেরের চোখে মুখে কিছুটা বিস্ময় দোল খাচ্ছে। মেহের বলল, এতগুলো আইটেম আমার জন্য? মা আমার দ্বারা অসম্ভব। আর আমি একা সাবজেক্ট হতে চাই না, এখানের প্রত্যেকেই এক একটা সাবজেক্ট। রিদি অধৈর্য হয়ে বলল, উফ ভাবি যান আগে খাবার খান, এই সাবজেক্ট অবজেক্টের গ্রামার পরে না হয় আলোচনা করা যাবে। মেহের মুচকে হাসলো রিদির কথায়। সাফিয়া নিজ হাতে খাবার নিয়ে মেহেরকে খাইয়ে দিল। মেহের নিজ হাতে খেতে চেয়েছিল, কিন্তু শাশুড়ির আবদার ফেলতে পারল না ও। এই মুহূর্তটা মেহেরের কাছে এক টুকরো সোনালি স্মৃতি হয়ে থাকবে সব সময়। ভবিষ্যতে কি হবে সেটা নিয়ে চিন্তা না করে বর্তমানটাকে উপভোগ করবে। বর্তমান ঠিক থাকলে ভবিষ্যৎ এমনিতেই সুন্দর হবে। ভবিষ্যৎ সময় বর্তমান সময়ের উপরে নির্ভরশীল। খাওয়া শেষে রিদি আর মাইশা দুজন মেহেন্দি নিয়ে বসে পড়ল। খাবার খাওয়া শেষে চেয়ার ছেড়ে মেহেরকে উঠতে হয়নি। রিদি ও মাইশা দুজনে দুদিকে চেয়ারে টেনে বসে দুজন দুহাত দখল করলো মেহেন্দি পরানোর জন্য। বিয়ের মতো সুন্দর একটা সময়ে কনের হাতে মেহেন্দি দেওয়া হবে না, তা হয় নাকি? বিয়ের তাড়াহুড়ো থাকায় তখন মেহেন্দি পরার সময় হয়নি, তাই এখন সে কাজ করা হবে। দু হাত ভর্তি করে মেহেন্দি পরানো হলো। তারপর মেহেরকে নিজ কক্ষে রেখে আসা হলো। মেহের বিছানার কিনারায় বসে বসে রুমের চারপাশে নজর বোলাচ্ছে। মনে মনে কত কি ভাবনা ঘুরে বেড়াচ্ছে। মেহেরাবের সাথে কি আসলেই সম্পর্কটা সুন্দরভাবে এগোনো সম্ভব না হলেও সম্ভব করতে হবে। মেহের উঠে জানালার পাশে গেল। বিকেলের পরন্ত রোদের তেজ কমতে শুরু করেছে, যদিও তেজ কমার ব্যাপারটা খুবই সামান্য। ঝিরিঝিরি বাতাস জানলার পর্দায় দোল জাগাচ্ছে। মেহের বাইরের গাছগুলোর দিকে তাকিয়ে আছে। এমন সময় দরজায় আওয়াজ হলো। মেহের পিছনে তাকিয়ে দেখল মেহেরাব ঘরে প্রবেশ করছে। মেহের কিছু বলল না, চুপচাপ করে জায়গাতেই দাঁড়িয়ে রইল। মেহেরাব মেহেরকে খেয়াল করেনি। এসেই সে গায়ে পাঞ্জাবি খোলা আরম্ভ করলো। পুরোপুরি খোলা হতেই মেহের সামনে এসে দাঁড়ায়। মেহেরাব চমকে ওঠে। পাঞ্জাবিটা বুকের উপরে ঢেকে নেওয়ার ব্যর্থ চেষ্টা করতে করতে মেহেরাব বলল, শাকচুন্নির মতো পুরুষ মানুষের ঘরে এভাবে হুটহাট ঢুকে পড়ো কেন? লজ্জাবোধ কি নেই কিছু? মেহের মেহেরাবের সামনে বিছানায় বসতে বসতে বলল, তাই এখানে পুরুষটাকে? কেন, আমাকে কি পুরুষ বলে মনে হয় না? যে পুরুষ এই ঘরে আছে সে আমার লিখিত সম্পত্তি। বৈবাহিক সকল নিয়ম মেনে তার সাথে আবদ্ধ হয়েছি। এই ঘর এখন আমার, অন্য পুরুষের নয়। সো এখন আমি শাকচুন্নি হলেও আপনার স্ত্রী। তাহলে খুব ভালো করে দেখো। কথাটা মেহেরাব ব্যঙ্গ করেই বলে শরীর থেকে পাঞ্জাবি সরিয়ে ছুঁড়ে ফেললো বিছানায়। মেহের মুচকে হাসা শুরু করলো। এমন হাসি দেখে মেহেরাব কয়েক সেকেন্ডের জন্য থমকে রইল। তারপর হঠাৎই মাথা ছাড়া দিয়ে বলল, এভাবে হাসার কি হলো? আপনার কি দেখবো বলুন তো? 6 প্যাক 4 প্যাক বলতে বডিতে কিছুই নেই যে আমি লোভী দৃষ্টিতে তাকাবো। যা আছে তা 1 প্যাক। তবে এতে আমার সমস্যা নেই। আপনার বডি শেপ দেখে আমি আপনাকে বিয়ে করিনি। আপনার দৈহিক অবস্থা আপনি আমার থেকে নিজেই ভালো জানেন। মেহেরাব সরে গেল ওয়ার্ড্রবের দিকে। এগোতে এগোতে বলল, মুখে যেন খই ফুটে। এই মেয়ে নাকি স্বর্ণ,
আমাকে দয়া দেখিয়ে বিয়ে করালো, স্বামীর সাথে তাচ্ছিল্য করার সুযোগ পেয়েছে। মেহের কথাগুলো স্পষ্টই শুনল। মেহরাবকে ডেকে সে বলল, শুনুন, আপনাকে দয়া দেখিয়ে বিয়ে করিনি। আপনার উপর যেন আল্লাহর রহমত দেন এবং আপনার অগোছালো জীবনটা গোছানো হয় সেই আশাতেই আপনার সাথে জড়ানো। প্লিজ, আমি একটু ভালো থাকতে চাই। ইহকাল আর পরকাল 2 কালই চাই। মেহরাব চুপ করে শুনল মেহেরের কথাগুলো। কোনো উত্তর না দিয়ে একটা টি শার্ট পরে বের হয়ে গেল রুম থেকে। মেহের দীর্ঘশ্বাস ফেলল মেহরাবের যাওয়ার পানে চেয়ে। হাতের মেহেন্দির দিকে তাকিয়ে দেখল শুকিয়ে গিয়েছে প্রায়। হাতে আর রাখতে ইচ্ছা হলো না। ওয়াশরুমে চলে গেল হাত ধুয়ে ফেলতে। আসরের আজান হয়ে যাওয়ার একেবারে অজু সেরেই বের হলো মেহের। নামাজ শেষে 2 হাতে তুলে অশ্রু ঝরিয়ে যাচ্ছে ভবিষ্যতের জন্য। রবের নিকট যত চাওয়া পাওয়া আর আবদার, এছাড়া যে আর কোনো উপায় নেই। তিনি রহম না করলে কোনোভাবেই কোনো কিছু সুন্দর হওয়া সম্ভব নয়। মেহরাব ঘরে প্রবেশ করে দেখল মেহেরের কান্না। এই অবস্থায় দেখে মেহরাবের হৃদয়টা কেমন মোচড় দিয়ে উঠল। সে স্পষ্টই মেহেরের মোনাজাতে বলে যাওয়া কথাগুলো শুনছিল, যতটা আবেগ নিয়ে কেউ কারোর জন্য রবের নিকট দোয়া করে। মেহরাবের অস্বস্তি হলো। মেয়েটার সাথে ভালো ব্যবহার এখনও পর্যন্ত করেনি ও, কিন্তু মেয়েটা ইতিমধ্যেই সব গুছিয়ে ওঠার চেষ্টা করছে। মেহেরকে যত দেখছে ততই যেন অবাক হচ্ছে। নামাজ শেষ হলো মেহেরের। মেহেরের পাশ দিয়ে ফিরে মেহরাবকে দেখল, সাথে সাথেই চোখ ফিরিয়ে নিল অন্যদিকে। নিজেও কান্না ভেজা চোখ অন্য কেউ দেখলে কেমন জানি অস্বস্তি হয় মেহেরের। দ্রুত জায়নামাজ তুলে ভালো করে চোখ মুখ মুছে নিল। মেহরাব মেহেরের দিকে এগিয়ে গিয়ে বলল, সন্ধ্যায় আমার কিছু ফ্রেন্ড আসবে, সেজেগুজে তৈরি থেকো। মেহমানের সামনে খ্যাতের মতো যেও না। মেহের তৎক্ষণাৎ বলে উঠল। ফ্রেন্ড কারা, ছেলে নাকি মেয়ে? মেহরাব গর্ব করে বলল, আমার ক্যারেক্টার এত খারাপ নাকি? অবশ্যই, আবার সব ছেলে বন্ধু। আপনার চরিত্র খুবই গন্ধযুক্ত। বলি, বউটা কার, আপনার নাকি আপনার বন্ধুদের? পরপুরুষের সামনে নিজের বউকে যেতে বলতে লজ্জা হয় না আপনার? এত কিছু শুনতে চাচ্ছি না, সন্ধ্যায় তৈরি থাকবে, ব্যাস। মেহের ছল ছল চোখে তাকিয়ে রইল কিছুক্ষণ মেহরাবের প্রস্থানের দিকে। লোকটাকে কী করে সামলাবে সেটাই চিন্তা। বিয়ের প্রথম দিনই কোথা থেকে বন্ধুরা এসে হানা দিচ্ছে। এদের শিক্ষা দেওয়ার দরকার, কিন্তু কিভাবে কি করা যায়? দেখতে দেখতে সন্ধ্যা চলে এলো। মাগরিবের পরপরই মেহরাবের 4 জন বন্ধুও চলে এলো। শাহিন নামের একজনের শুধু বউ আছে। সে অবশ্য তার স্ত্রীকে সাথে করে নিয়ে এসেছে শো অফ করার জন্য। সেই সাজগোজ করেছে শাহিনের স্ত্রী। মেহের আড়াল থেকে শুনছিল ওদের আড্ডাবাজি। মেয়েটা জর্জেট শাড়ি পরে এসেছে। দেহের আগা থেকে গোড়া অবধি সব কিছু স্পষ্ট বোঝা যাচ্ছে। ছেলেগুলো সৌন্দর্য নিয়ে কমেন্ট করতেই ব্যস্ত। মেয়েরাও সেখানে সামিল হয়েছে। মেহেরের ভীষণ রাগ হচ্ছে। তার সদ্য হওয়া স্বামী কিনা অন্য একটা মেয়ের রূপের প্রশংসায় পঞ্চমুখ। ভাবি ভাবি ডেকে অশ্লীলতার ছড়াছড়ি। বেশ খানিকক্ষণ আড্ডার পর সবাই জেদ ধরেছে মেহরাবের নতুন বউ দেখার জন্য। একটা রুমেই বসা ছিল সব বন্ধুরা। রিধি এসে ওদের নাস্তা পানি দিয়ে গেছিল। সাফিয়ার কাছে মেহরাবের এই বন্ধুগুলো ভালো ঠেকে না। রেদওয়ান সাহেব এই মুহূর্তে বাড়িতে নেই। মেহরাব মেহেরকে ডাকার জন্য নিচের রুমের দিকে এলো। মেহের আড়াল থেকে দেখছে সেটা। দ্রুতই সে ঘরের ভেতরে চলে গেল। মেহরাব ঘরে প্রবেশ করে বেশ অবাক হলো। মেহেরকে দেখে তার চক্ষু চড়ক গাছ। মেয়েটা করলোটা কি? মেহরাব এসে দেখল মেহের বোরকা পরে পুরো পরিপাটি হয়ে গিয়েছে। চোখ দুটো ব্যতীত আর কোনো কিছুই দেখা যাচ্ছে না। মেহরাব দ্রুত বলল, এটা কি করেছো তুমি? এভাবে প্যাকেট হয়েছে কেন? আমার এক ফ্রেন্ডের ওয়াইফ এসেছে, দেখবে সে কত স্মার্ট, পরিবেশ বুঝে সে। তোমাকে এতবার বলার পরেও তুমি বোরকা পরে আছো ঘরের ভেতর, বিয়ের প্রথম দিনেই যা অবাধ্য হচ্ছ। আর কয়দিন পার হলে না জানি কি হয়। তোমার মতিগতি বেশ বুঝতে পারছি। বন্ধুদের সামনে আমাকে অপমান না করলে শান্তি হচ্ছে না তোমার? আপনার মতো কি আমাকেও নির্লজ্জ ভাবেন? মেহরাব দাঁত কটকটিয়ে বলল, আমার মতো মানে? নির্লজ্জের মতো করেছিটা কি? বুঝেছি, ঝগড়া বাঁধাতে চাচ্ছ। অন্যের বউয়ের দিকে গোল আলুর মতো বড় বড় চোখ করে তাকিয়ে থাকেন। এক একজন মজা করার ছলে কি বাজে বাজে মন্তব্য করছে, আপনি বসে বসে সেসব গিলছেন। ওখানে আপনার ওই বন্ধুর বউয়ের মতো গেলে আমিও যে এমন বাজে মন্তব্য পাবো না তার কি গ্যারান্টি? আমার বউকে এসব কেউ বলবে না, এত সাহস কাউকে দেইনি। মেহের তার ছেলের হাসি দিয়ে বলল, অন্যকে সম্মান না দিলে আপনাকেও কেউ সম্মান দিবে না।
অন্যের বউকে নিয়ে কত রং তামাশায় যুক্ত হলে নিজের বউকেও ওরা এমন বাজে কথা বলবে। আপনাদের চোখে পর্দা থাকলে এসব কিছুই হতো না। আমাদের আবার কিসের পর্দা? কি বোঝাতে চাইছো? নারী পুরুষ উভয়ই পর্দা মেনে চলা ফরজ। সত্যি কথা বলতে পুরুষের জন্যই পর্দা আয়াত প্রথমে নাজিল হয়েছে, পরবর্তীতে নারীর পর্দার আয়াত নাজিল হয়েছে। এখন কোনো পুরুষের চোখ যদি কোনো নারীর সৌন্দর্য দর্শন করার অনুমতি পায়, তাহলে তা একমাত্র নিজের স্ত্রী। একজন পুরুষের জন্য নিজ স্ত্রী ব্যতীত অন্য কোনো নারীর চেহারার সৌন্দর্য দেখা বা অন্য কোনো নারীর দেহ আকৃতি অন্তরে অনুভব করা হারাম। মেহরাব মেহেরের কথাগুলো শোনার পর কি বলবে তা ভাবছে। মেহরাব ভেবে বলল, আচ্ছা, বুঝলাম যে আমাদের চোখের পর্দা করতে হবে, কিন্তু তুমি এত প্যাকেট হচ্ছ কেন? স্বাভাবিক পোশাকেই তো থাকতে পারো নাকি? আমার ফ্রেন্ডগুলো আমার নিজ ভাইয়ের মতোই, এদের সামনে অন্ততপক্ষে একবার যেতেই পারো নাকি? ঘরের ভেতর এমন লোক হাসানো, হিজাব না পরলেও তো হয়। মেহেরের মনে হচ্ছে সে হেরে যাচ্ছে, তবুও লড়তেই হবে। গাধা পিটিয়ে ঘোড়া করতে হবে, সেটাই করবে। মেহের আরও একবার দীর্ঘশ্বাস ফেলে বলল, হিজাব পরা মানে মানুষকে দেখানো নয় যে আমি হিজাব পরছি, এটা আমার প্রয়োজনে পরা। হিজাব পরা মানে আল্লাহ নির্দেশ দিয়েছেন আমার শরীরের সৌন্দর্য পরপুরুষ থেকে ঢেকে রাখতে। যা দেখার অনুমতি বা প্রদর্শন করার অনুমতি দিয়েছে একমাত্র আমার স্বামীর সামনে। তাহলে আমি অন্য মানুষের সামনে নিজেকে কেন প্রদর্শন করব? নারী কখনো প্রদর্শনীয় বস্তু নয় মেহরাব। মেহরাব মেহেরের দিকে তাকিয়ে চুপচাপ কথাগুলো শুনল। মেহেরের কথা শেষ হবার পরেও যেন মেহরাব ধ্যানে আছে, এমনভাবে তাকিয়ে রইল। মিনিট খানেক এভাবেই সময় পার হলো। মেহের অপেক্ষা করছে মেহরাবের জবাবের, কিন্তু সে কোনো সারা শব্দ করল না। কিছুক্ষণ পর মেহরাব হুকুম করার স্বরে বলল, এসব প্যাকেট থেকে বের হও, এমনিতেই প্রচুর গরম। কাপড় পাল্টে বসে থাকো এখানে, এক পাও বের হবে না এ ঘর থেকে। কথা শেষ হতে না হতেই মেহরাব চলে গেল ঘর হতে। মেহেরের ঠোঁটের কোণায় এক চিলতে হাসির রেখা মিলল। কিছুটা আশার আলো হয়তো পাওয়া গেল মেহরাবের কাছ থেকে। মেহরাব চলে গেল বন্ধুদের কাছে। মেহেরের কথাগুলো শোনার পর নিজের মনের ভেতরে কেমন খচখচ করছে। মেহরাবকে একা ফিরতে দেখে বন্ধুদের একজন বলে উঠল, কিরে বেটা, বউ রেখে একাই আসলি? আমার মনে হয় তোর বউ দেখার মতো না, তাই সামনে আনতে চাস না। মেহরাবের ভ্রুযুগল মৃদু কোচকালো। মেহের যথেষ্ট দেখতে, তাকে নিয়ে এমন কটু কথা ঠিক হজম হলো না। মেহরাবের সেই বন্ধুর বাক্যখানি শেষ হতে না হতেই বাকি বন্ধুরা হো হো করে হেসে উঠল, যেন সেই কথায় বেশ মজা পেয়েছে। ওদের হাসি থামার পর মেহরাব একগাল হেসে বলল, আচ্ছা শোন, তোদের সম্পত্তির কিছু অংশ কি আমাকে দিবি? আমার সম্পত্তির ভাগ তোকে দিতে যাব কোন দুঃখে? আমি তো যথেষ্ট সুখে আছি। বাকি ফ্রেন্ডগুলো বেশ এইরকমই বুলি আওড়ালো। এইসব শোনার পর মেহরাব বলল, আমার স্ত্রী আমার সম্পত্তি, একদম সিলগালা করার সম্পত্তি। তাহলে তাকে কেন তোদের সামনে প্রদর্শনীর বস্তুর মতো প্রদর্শন করাতে হবে? শাহিন উঠে দাঁড়িয়ে বলল, কিরে বেটা, বিয়ে করতে না করতে পোল্ট্রি খেয়ে ফেলেছিস? আমাদের বউ তো চোখে গিলিস কতবার, এখন নিজের বউ সিন্ধুকে লুকিয়ে রাখার চেষ্টা করছিস? ওয়াও, বিউটিফুল। শাহিনের সাথে সাথে বাকিরাও উঠে দাঁড়ালো। মেহরাব মুচকি হেসে বলল, নিজে তো হাত